শুভেচ্ছা। আমি প্রথমেই পরিচয় করাই দিই। আমার পাশে যিনি আছে আমাদের সাবেক সাব ইন্সপেক্টর জাকারিয়া স্যার, সমন্বয়ক ভিক্টিম পুলিশ পরিবার। যে বিষয়গুলো আপনারা ইতিমধ্যে জানেন, আমরা সাবেক সরকারের সময় চাকরিযুক্ত পুলিশ সদস্য। বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমাদের অবৈধভাবে 2200 পুলিশকে বা 2200 পরিবারকে চাকরিযুক্ত করা হয়েছে। আসলে আমাদের চাকরিযুক্ত করার মাধ্যমে পুলিশ বাহিনীকে একটা দানবে পরিণত করা হয়েছিল এবং এটার এই ভয়ভীতি আতঙ্ক কাজে লাগিয়ে বিগত সরকার এই ছাত্র ভাইদের বুকে গুলি করতে বাধ্য করেছিল। আমরা এই 2200 পরিবারে যারা আছি তারা কিন্তু কেউ হারুন বেনজিরের মতো কেউ দুর্নীতিবাজ না। আমাদের কারো দুর্নীতির জন্য চাকরি যায় নাই। আমাদের উপরে বৈষম্য করা হয়েছে, আমাদের উপরে অন্যায় করা হয়েছে। আমাদের তাদের জানেন যে বিগত সময়ে পুলিশ বাহিনীতে অনেক অবৈধ আদেশ হয়েছে, যে অবৈধ আদেশগুলো আমরা পালন করি নাই, হয়তো প্রতিবাদ করেছি, রোশনালের যে কোনো কারণ দেখিয়ে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের এই 2200 পুলিশ পরিবারকে সবচেয়ে বেশি যিনি ক্ষতিগ্রস্ত করেছে উনি সাবেক কুখ্যাত আইজিবি বেনজির সাহেব। উনি এখনো বিদেশের মাটিতে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন। আমরা জুলাই বিপ্লবের আন্দোলনের পরে গত 8 আগস্ট থেকে একটা সুশৃঙ্খল আন্দোলন করেছিলাম। আসলে যে আন্দোলনের মাধ্যমে আমাদের সাবেক আইজিবি স্যার, তার আগে আমরা ইয়েতে গেছিলাম, আমরা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত স্যার আমাদের কথা দিয়েছিল যে উনি আমাদের মানবিক বিবেচনায় আমাদের বহাল করবেন। ঠিক তার 2 দিন পরেই উনি আদেশটাও দিয়ে গেছিল যে মানবিক বিবেচনায় যেন আমাদের বহাল করা হয়। কিন্তু ঠিক 2 দিন পরে তার মন্ত্রণালয় চেঞ্জ হয় আর কি। তো আমরা 18 আগস্ট 2024 আমরা পুলিশ হেডকোয়ার্টারে একটা শান্তিপূর্ণ আমরণ অনশন করি এবং আমাদের সাবেক আইজিপি মইনুল স্যার আমাদের কথা দিয়েছিলেন আমাদের সকলকে বহাল করা হবে এবং উনি ওনার মুখপাত্র হিসেবে আমাদের ডিআইজি শোয়েব স্যার বাইরে এসে মিডিয়ার সামনে স্পষ্ট বক্তব্য দিয়েছিল যে আমাদের কাগজপত্র পুলিশ হেডকোয়ার্টারে দেখেছে এবং আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে। উনি স্পষ্ট ভিডিওতে বলেছিল যে তোমরা যেমন বৈষম্যে ছিলে আমরাও বৈষম্যে ছিলাম। যারা বৈষম্য করছে তারা এখন পুলিশ হেডকোয়ার্টারে নাই, যারা অন্যায় করছে তারা পুলিশ হেডকোয়ার্টারে নাই। তো তোমরা তোমাদের কাগজপত্র দেখছি, তাতে করে তোমরা 80 থেকে 90% বহাল হবে। তোমরা আবেদনগুলো দিয়ে যাও এবং আমরা খুব দ্রুত তোমাদেরকে বহাল করার ব্যবস্থা করব। তো আমরা সেই 18 আগস্ট থেকে 19 আগস্ট থেকে আমরা আবেদনপত্র দেই এবং আমরা তারপর থেকে আমাদের কর্মসূচি স্থগিত করি এবং আমাদের রায় আছে বা যাদের আমাদের মধ্যে তো অনেকে আপিল ট্রাইব্যুনালে রায় আছে, একাধিক রায় আছে, আবার আমাদের
আমরা কিন্তু কোনো ক্যাটাগরি চেয়েছিলাম না, কিন্তু পুলিশ হেডকোয়ার্টার করলো কি 5টা মাস, আজকে 5টা মাসের বেশি হয়ে গেল, ওনারা আমাদের ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভাগ করলো। যেমন রায়প্রাপ্ত, তারপরে জব টেস্ট, তারপরে হচ্ছে ফেসবুক কমেন্টস। আপনারা জানেন যে বিগত সময়ে যদি আপনারা আমাদের নিয়ে কোনো প্রতিবেদন করছেন, আপনারা সাংবাদিক ভাইরা, কারণ আপনারা জাতীয় বিবেক, তো আপনারা যখনই একটা কোনো পুলিশের সমস্যা নিয়ে আমরা যদি কোনো প্রতিবেদন করেন, ওখানে যদি আমরা কোনো কমেন্টস করছি যে এটা বাস্তবমুখী বা এটা বাস্তব, তার কিন্তু চাকরি নাই। আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন, বিগত সময় তাদের কিন্তু চাকরি নাই, ওই পিছনের কাতারে তারা বসে আছে। এখানে কেউ, আচ্ছা ক্যাটাগরির কথা বলছিলাম, ক্যাটাগরিগুলো পুলিশের অমুক দিন, আজকে শনিবার, আজকে রবিবার, আজ অমুক তারিখ তমুক তারিখ আমাদের প্রজ্ঞাপন জারি হবে। এর মধ্যে আমাদের সাবেক আইজিবি স্যারও চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পরে আমাদের নতুন আইজিবি স্যার আসলো। আমাদের কাজের কোনো অগ্রগতি নাই। আমরা গত 30 তারিখে পুলিশ হেডকোয়ার্টারের সামনে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের এই যে কথা দিয়েছিল 80% 90% পুলিশ সদস্য বহাল হবে, তো আমাদের বিষয়ে কি ডিসিশন আমরা সেটা জানতে যাচ্ছিলাম। তো তারা আগে 18 আগস্টে যে কথা দিয়েছিল, এখন যে কথা বলতেছে, কথা কাজে মিল নাই। আপনারা প্রয়োজনে যদি মনে করেন তাহলে পূর্বের ভিডিওটা আপনারা আমাদের কাছে আছে, দেখতে পারেন। তো এখন আমরা পরবর্তীতে সচিবালয়ে গিয়েছিলাম আমাদের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের সাথে দেখা করতে। তো আমাদের 5 প্রতিনিধি উপদেষ্টা স্যারের সাথে দেখা করতে যাওয়ার পরে উনি অন্য কাজে ব্যস্ত ছিল, সচিব স্যারের সাথে দেখা করে আসছে এবং আমাদের এই 5 মাসে কমপক্ষে 10টা মিটিং হয়েছে। 10টা না কয়টা? 10টা মিটিং হয়েছে এবং আমাদের কাগজের ভাষাগুলো আগের চাইতে কঠিনতর হয়ে গেছে। আমাদের যেমন প্রথমে ছিল মানবিক বিবেচনায় তাদেরকে বহাল করতে হবে, কিন্তু পরবর্তীতে আসলো কি আইনের বিষয় চলে আসলো। এখন তারা আইন ছাড়া কোনো কিছু করবে না। আমরা আসলে আইন যদি করে, আইন তো তারাই তৈরি করেছে। সাবেক আইজিবি বেনজির সাহেব এবং এই যে এখন জেল হাজতে আছে সাবেক আইজিবি মামুন স্যার, ইনারাই তো এইসব আইন তৈরি করছে এবং আমাদের চাকরিচ্যুত করার মাধ্যমে যাতে আমরা আপিল ট্রাইব্যুনাল থেকে রায় নিয়ে আর যাই করি, আমরা যাতে বছরের পর বছর, যুগের পর যুগ যাতে পুলিশ ডিপার্টমেন্টে না ঢুকতে পারি, সেই কারণে ওনারাই এই আইনগুলো তৈরি করে গেছে। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, ওনারা যদি অবৈধ হয় তাহলে ওনাদের আদেশ কি অবৈধ হতে পারে না? তো ওনাদের আদেশও তো অবৈধ হওয়ারই কথা। এখন আমরা এই জুলাই বিপ্লব আন্দোলনের পরে, আমাদের আন্দোলনের পরবর্তী সময় আমাদের সিনিয়র স্যার যারা বৈষম্য ছিলেন, তাদের র‍্যাঙ্ক থেকে শুরু করে যেসব সুযোগ সুবিধা তারা সবকিছু পেয়েছে, তারা প্রাপ্য, কারণ তারা বৈষম্য ছিলেন। আমরা জানি, আমরা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছি, আমরা জানি যে ওনারা বৈষম্য ছিলেন। তো এর মধ্যে অনেক স্যাররা আছে যে আমার কাছে কাগজ আছে যে তাদের কিন্তু আপিল ট্রাইব্যুনালে কোনো রায় বা কোনো কিছুই নাই, তাদেরকে কিন্তু বহাল করা হয়েছে। তাদেরকে বহাল করা হয়েছে সিনিয়র স্যারদের, মানে বিসিএস স্যারদের বহাল করা হয়েছে, কিন্তু আমাদের এখানে সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত বা সিভিল স্টাফ যারা আছে তাদেরকে কিন্তু এখনো বহাল করা হয় নাই। তো স্বরাষ্ট্র সচিব স্যার 2 দিনের সময় নিয়েছিল এবং এর মধ্যে বললাম যে 10টা মিটিং হয়েছে। আস্তে আস্তে আমাদের এই মানবিক বিবেচনাটা আস্তে আস্তে উঠে গেছে কাগজ থেকে এবং এখন তারা আইন দিয়ে বিবেচনা করতে চায়। এই আইন কিন্তু তাদেরই তৈরি করা, এটা অন্য কেউ। এবং আমাদের যারা এখানে পুলিশ সদস্য আছে, এই মামলা তদন্তকারী কর্মকর্তা কিন্তু তারাই, এই আইনও তারাই তৈরি করছে। তো এখন গত কত তারিখ, এটা গত 3-4 দিন আগে প্রতিটা মিডিয়াতে এবং টিভিতে, অনলাইন পোর্টালে সব জায়গায়
প্রচার প্রচারণা হচ্ছে যে যেদিনকে আমরা আন্দোলনে নামবো সেদিনের আগের রাত্রে যে আমাদের 8 তারিখ 1522 জনকে নাকি বহাল করা হয়েছে। তো আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, এই 1522 এর যে আপনারা নিউজ করছেন, আপনারা কি পুলিশ হেডকোয়ার্টারকে জিজ্ঞেস করবেন যে 1522 এর কাগজটা কার কাছে আছে? আমরা তো কোনো কিছু কাগজ পাই নাই। এইভাবে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে দিনের পর দিন, 5টা মাস আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। তো আমরা এই কারণে আপনাদের জানানোর জন্য এখানে আপনাদের সাথে সাক্ষাৎ বা আপনাদের কাছে আসা। আমরা গত 2 দিন থেকে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম প্রেস ক্লাবের সামনে। যেহেতু আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য ছিলাম, ট্রেনিং প্রাপ্ত সদস্য, আমরা বিশৃঙ্খল কোনো কাজ করতে পারি না। আমাদের সাথে সরকার পক্ষ বা পুলিশ হেডকোয়ার্টার থেকে কেউ কোনো প্রকার যোগাযোগ করে নাই। এখন আমি আপনাদের মোটামুটি আমাদের আন্দোলন এবং আমাদের বিষয়গুলা তুলে ধরলাম। আসসালামু আলাইকুম। আমি এক সাব ইন্সপেক্টর জাকারিয়া বলছি। সাদ্দাম ভাই মোটামুটি কিছু বিষয় স্পষ্ট ধারণা দিচ্ছে আপনাদের। আমি এখন আমাদের এই সিস্টেমটার কথা বলবো, যে সিস্টেমে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত করার যে প্রক্রিয়া, আমাদের যে বিচারিক প্রক্রিয়া, এই বিচার ব্যবস্থা আমি একটু বলি। আমি আমার কথা বলি। আমি ডিএমপিতে ছিলাম। আমাদের ডিসিপ্লিন একজন আছেন, তিনি আর কি বিচারিক প্যানেলের প্রধান। তার মাধ্যমে আমি চাকরিচ্যুত হই, কিন্তু আমার নিয়োগকারী কর্মকর্তা কিন্তু উনি না। সংবিধানে আছে, আইনে আছে, নিয়োগকারী কর্মকর্তার নিচে অধস্থ হলেও চাকরিচ্যুত করতে পারে না। আচ্ছা, এই পর্যায়ে চলে গেল। তারপরে আমাদের চাকরিচ্যুত করার পরে আমরা পরবর্তী যে স্টেপ, ওইটা হচ্ছে আমরা প্রশাসনিক ট্রাইব্যুনালে যাই। প্রশাসনিক ট্রাইব্যুনাল এটা হচ্ছে জেলা, ওখানে যিনি আছেন যারা বিচার করে, বিচারক, ওনারা জেলা সিনিয়র জেলা জজ, ওনাদের কাছ থেকে আমরা রায় পাই। রায় পাওয়ার পরে ডিপার্টমেন্ট এই রায়টাকে গ্রহণ করে না করে প্রত্যাখ্যান করে তারা আপিল ডিভিশনে যায়। প্রশাসনিক ট্রাইব্যুনালের আপিল ডিভিশনে যায়। ওখান থেকেও রায় পাওয়ার পরে তারপরে পুলিশ ডিপার্টমেন্ট সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট থেকে রায় পাওয়ার পরে আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা আসে আর কি। তো টোটাল প্রক্রিয়াটা 13 থেকে 14 বছর সময় লাগে। তবে আমার কোশ্চেন আপনাদের মাধ্যমে আমি জানতে চাই যে প্রশাসনিক ট্রাইব্যুনালের একজন জেলা জজ, সিনিয়র জেলা জজ, ওনার কোর্টের রায় আমাদের পুলিশ ডিপার্টমেন্ট গ্রহণ করে না, এবং আপিল ডিভিশনে যে রায়টা আসে ওইখানে একজন বিচারপতি মহোদয় থাকে, এই রায়ও গ্রহণ করে না। তাহলে পুলিশ ডিপার্টমেন্ট আর কত উঁচু আদালত চাই যে আদালতের রায় পাইলে তারা সন্তুষ্ট হবে? জেলা জজ কি তাদের কাছে, জেলা জজের রায় কি তাদের কাছে কিছুই না? তো এবার আমি আর একটা বৈষম্যের কথা বলি। আমরা আমাদের বর্তমান যে ডিএমপি কমিশনার স্যার আছেন, স্যার যে রায়ের এগেনস্টে চাকরি পাইছে, এটা প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ের এগেনস্টে উনি চাকরি পাইছে। শুধু উনি না, আরো অনেকজন আছে, যেমন আব্দুল্লাহ মামুন স্যার, জনাব মোহাম্মদ আলী ফকির স্যার, ইনারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ের এগেনস্টে চাকরি পাইছে। যে রায়টা আমি বিগত 4 বছর আগে পাইছি, কিন্তু আমি পাইনি, আমাকে আসতে দেওয়া হচ্ছে না, ওনাদের আসতে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন যে আমাদের ছোট অফিসারদের জন্য কি বড় আদালত লাগবে, আর বড় অফিসারদের কি ছোট আদালত যথেষ্ট? আমি আপনাদের মাধ্যমে আমাদের মহামান্য প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব যে আমার পুলিশ ডিপার্টমেন্ট কেন জেলা জজের রায়কে গ্রহণ করে না। আমি ডিপার্টমেন্ট থেকে আমাকে যখন বের করে দেয়, জেলা জজ অর্থাৎ প্রশাসনিক ট্রাইব্যুনালের জজ সাহেব আমার রায় লিখছে আমার শাস্তি দেওয়া কর্তৃপক্ষ আমার শাস্তি দেওয়ার উপযুক্ত নয়। যেহেতু আমার শাস্তি দেওয়ার উপযুক্ত নয়, তাই আমাকে বেতন ভাতা সহ ডিপার্টমেন্টে যোগদান করার নির্দেশ দিয়েছে। তারা এই যোগদানের নির্দেশের এগেনস্টে আপিল করে। তো ওর পাশাপাশি তো
বিচারক মহোদয় লিখছে যে তারা বিচার করার উপযুক্ত নয়, আমার বিচার করার উপযুক্ত নয়, কারণ আমি বাংলাদেশ কর্ম কমিশন থেকে নিয়োগপ্রাপ্ত। আমাকে চাকরিচ্যুত করতে হলে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত নিতে হয়, তারা সেটা নেয়নি। তাহলে এই যে তারা উপযুক্ত নয়, এইটার এগেনস্টে তারা তো কখনো চ্যালেঞ্জ করে না। এবং ডিপার্টমেন্ট থেকে চাকরিচ্যুত করার পরে 95% প্রশাসনিক ট্রাইব্যুনালে আমরা আমাদের পক্ষে রায় পাই। তো যে বিচারিক প্রক্রিয়ায় 100টার ভিতরে 95টাই ভুল প্রমাণিত হয়, সেই বিচারিক প্রক্রিয়াটা কেন চেঞ্জ করে না? আমাদেরকে কেন হয়রানি করা হয়? আমাদের 13 বছর 14 বছর ধরে যখন আমাদেরকে কোর্টে ঘুরতে হয়, তারপরে আমরা তাও আসতে পারি না। 2019 সালে জি পরিবর্তন হলো যোগ টেস্টের কথা আমরা জেনেছি। যোগ টেস্টের ব্যাপারে একটু খোলাসা করুন। এখানে অনেক আমি ক্লিয়ার করব পুরোটা। আচ্ছা, আমি একদিন আপনাকে থেকে আমি যা বলছি কারণ নানাবিধ কারণ আছে, এরা এগুলো আলোচনা করবে, কিন্তু আমি জাস্ট সিস্টেমটার এগেইনস্টে বলছি আর কি। আমাদের কোন সিস্টেমে আমাদের বিচার করা হয়, আমাদের ডিপার্টমেন্ট কোন সিস্টেমে আমাদের বিচার করে, এবং বিচার করার পরবর্তীতে আমরা কি কি পদক্ষেপ নিই এবং এখানে কি কি জটিলতা আছে, আমি এইগুলোর উপরে একটু বলছি। আর দোষের ব্যাপারগুলো কারণগুলো এরা বলবে আরো অনেকে আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমরা বর্তমান পুলিশের একটা ক্রান্তি লগ্ন, আমরা এই বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি পুলিশের মনোবল হারায় গেছে, পুলিশকে ডিমোরালাইজ করার জন্য নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে। পুলিশের মনোবল বাড়ানোর জন্য নানা বিশেষজ্ঞের কাছ থেকে মতামত নেওয়া হয়, অনেক ট্রেনিং দেওয়া হয়। আমার কোশ্চেন, আমার তো একটা রায় আছে, আমি 4 বছর আগে রায়টা পাইছি, যে রায়ের এগেইনস্টে বর্তমান ডিএমপি কমিশনার স্যার চাকরিতে যোগদান করছে। তো আমি ওনাকে যদি কোশ্চেন করি, স্যার আপনি যে রায়টা পাইছেন, আপনি উনি যোগদান করার 2 মাসের আগে রায়টা পাইছেন, রায় পাওয়ার 2 মাসের ভিতরে যোগদান করছে, তো আপনি যে রায়ের বলে যোগদান করছেন ওটা তো 4 বছর আগে পাইছি, আমি কেন চাকরিতে যোগদান করতে পারছি না, আপনি কেন চাকরিতে আছেন? এটা তো ওনার জন্য অস্বস্তিকর। কিভাবে বাংলাদেশ পুলিশ ডিমোরালাইজ হবে, ওনাদের মনোবল কিভাবে বাড়বে যদি পুলিশের ভেতরে বৈষম্য থাকে? যদি উনি আমার ডিএমপির উনি গার্জিয়ান, ওনার আন্ডারে 40,000 ফোর্স আছে, ওনার রেশন আর আমার রেশন সেম, আমরা দুজন সেম রেশন তুলি। উনি যে অধিকার মৌলিক অধিকার, আইনের অধিকার, মৌলিক অধিকার, এটা উনি যেটা ভোগ করবে আমি সেম ভোগ করবো। আমাকে দেওয়া হয় না, আমি ছোট ক্ষুদ্র একটা চাকরি করি, আমি সাব ইন্সপেক্টর, আমাকে কেন সুপ্রিম কোর্টে যাইতে হবে? তো আমার আপনাদের মাধ্যমে কোশ্চেন যে পুলিশ ডিপার্টমেন্টকে মনোবল বৃদ্ধি করার জন্য নানাবিধ কর্মসূচি নিচ্ছে, আসলে কি ফলপ্রসূ হবে? কারণ পুলিশ ডিপার্টমেন্টের ভেতরের বৈষম্য যদি দূর না হয়, তাহলে কিভাবে পুলিশ ডিপার্টমেন্টের মনোবল বৃদ্ধি পাবে? আমার প্রথম এবং আপনারা জানেন আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একটা শাখা আছে, আইন শাখা, যে শাখায় আইনগত বিষয়ে পরামর্শ দেওয়া হয়। আমরা যখন কোর্ট থেকে নির্দোষ প্রমাণিত হয়ে চাকরিতে যোগদানের আদেশ পাই, ওইখানে যে আইন কর্মকর্তা স্যার আছেন, উনি হলো ওনার ডেজিগনেশনে লেখে উনি অতিরিক্ত জেলা জজ। জেলা জজের দেওয়া রায়ের এগেইনস্টে উনি পরামর্শ দেয় আপিল করার জন্য, এটা হাউ ইজ ইট পসিবল, কিভাবে সম্ভব? কারণ জেলা জজের রায় একজন অতিরিক্ত জজ প্রত্যাখ্যান করতে পারে না। আমরা দেখছি আমার পুলিশ ডিপার্টমেন্টে এটা আছে, উনি এটা প্রত্যাখ্যান করেন। আমি এই বিষয়ে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমার ডিপার্টমেন্টে জানতে চাইবো। আমি জানি না এই বক্তব্য দেওয়ার পর আমার কি অবস্থা হবে, আমি জানি না, তারপরে আমার বলতে হচ্ছে, কারণ আমি পুলিশের চাকরি করি শুধুমাত্র আমি আমাকে উৎসর্গ করিনি আমার ডিপার্টমেন্টের জন্য, আমার পরিবারও উৎসর্গ করে। আমি সেম স্কেলের বেতন পেয়ে অন্য ডিপার্টমেন্টে সবাই 8টা to 5টা ডিউটি করে, তারা শুক্র শনি ছুটি পায়, সরকারি ছুটিগুলো পায়, বাট আমরা পাই না। আমাদের কোনো ছুটি নাই, আমরা ঈদের ছুটি পাও, সিনিয়র যদি ওনার মর্জি হয় বাড়ি যাইতে পারি না। আমাদের পরিবার এইগুলো মেনে নিয়েছে, তারা নিজেদেরকে উৎসর্গ করে। আমাকে যখন চাকরিচ্যুত করা হয়েছে তখন আমার ডিপার্টমেন্ট আমার পরিবারের দিকে তাকায়নি, আমার পরিবারের কিন্তু রেশনভুক্ত। তাহলে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এখন পর্যন্ত আমাদের সাথে যা করছে, এটা বাংলাদেশ পুলিশের জন্য পরবর্তীতে কি হবে, মানে ভবিষ্যৎ আমি জানি না। আদেও পুলিশ কামব্যাক করতে পারবে কিনা, তাদের মনোবল বৃদ্ধি করতে পারবে কিনা জানি না। কারণ আমরা এখানে সবাই বৈষম্যের শিকার, আমরা নির্যাতনের শিকার। আমরা যদি দোষী হইতাম তাহলে কোর্ট 100টার ভিতরে 95% মামলা আমাদের পক্ষে দিত না।
তাদের পক্ষে নেই। এইটা থেকে আমার পুলিশ ডিপার্টমেন্ট বের হয় না। আমরা এই যে পুলিশ আইন যেটা আছে 1873 সালে সম্ভবত 61 সালের আইনের বলে পুলিশ ডিপার্টমেন্ট চলে। এই আইনটা আছে, কিন্তু এই আইনে যে সুবিধা ভোগ করতে ব্রিটিশরা চলে গেছে। তো এই ব্রিটিশদের রেখে যাওয়া পদে এখন আমাদের সিনিয়র স্যাররা আছে। তো তারাই বলে যে পুলিশ জনগণের বন্ধু। ওনারা কি ডিপার্টমেন্টের ভেতরে আমাদের কাছাকাছি আসতে পারছে? আমরা তো কোনো প্রভুর আন্ডারে চাকরি করি না। ওনারা আমাদের অভিভাবক, ওনারা আমাদেরকে শাস্তি দিতেই পারে, কোনো সমস্যা না, কিন্তু সংসদের উদ্দেশ্যে শাস্তি দিতে হবে। আমাদের মাননীয় আইজিপি স্যার উনি একজন চিকিৎসক বটে, আমরা জানি। আমি স্যারের কাছে যদি কোশ্চেন করতে চাই, স্যার আমাদের কোনো শরীরের কোনো অংশে যদি ঘা হয় উনি কি হাতটা কেটে বাদ দেবে? আমার তো মনে হয় না। উনি চিকিৎসা করবে হাতটা বাঁচিয়ে রেখে কিভাবে আমাকে সুস্থ করা যায়। কিন্তু আমার পুলিশ ডিপার্টমেন্ট আমাদের কোনো প্রবলেম হলে আগে আমাকে চাকরিচ্যুত করে দেবে। কেন? আমাকে পুনর্বাসিত করা যায় তো, আমাকে সংশোধন করার সুযোগ দিতে পারতো, আমাকে দেওয়া হয় না। কি কারণে? এবং এই চাকরি চলে যাওয়ার পরে আমাকে বারবার এই কোর্ট থেকে আরেক কোর্ট, এটাকে ধারাবাহিক আক্রোশের বহিঃপ্রকাশ না? আমার সাথে তো তাদের কোনো কন্ট্রাডিকশন নেই। আমি তো তাদের ছোট ভাইয়ের মতো। আমরা তো জানি তারা আমাদের অভিভাবক, কিন্তু যদি জানতাম যে ব্রিটিশদের মতো তারা আমাদের প্রভু, তাহলে হয়তো আমার চাকরি করে স্ট্যান্ড আমি চেঞ্জ করতাম। কিন্তু আমরা তো জানি তারা আমাদের প্রভু না, আমাদের অভিভাবক, আমাদের বড় ভাই, আমাদের শাসন করবে সংশোধনের উদ্দেশ্যে। বাট সেটা আমরা পাচ্ছি না। আমরা নির্যাতনের শিকার। আমরা কোর্টে রায় পাইছি, রায়ের আলোকে আমাদেরকে চাকরি দিতে হবে। ডিএমপি কমিশনার সাজ্জাদ স্যার যে রায় পাইছে, আমার ওই রায় আছে বিগত 4 বছর আগে থেকে। স্যার যদি রায় পায়, আমিও ওই রায়ের আলোকে চাকরি পাই, আমিও পাবো। আমি যদি এখন রাস্তায় যে দাঁড়াই, তার ডিএমপি কমিশনার স্যারকে আমাকে উঠাই দিতে পারবে? তুমি যদি চলে যাও, আমার তো মনে হয় পারবে না। আমি হলে পারতাম না, অস্বস্তি হয়। কারণ উনি যে সুবিধা ভোগ করছে, যে অধিকারে, ওই অধিকারে আদায় করার জন্য যাচ্ছে, উনি আমাকে কিভাবে বলবে? এটা বিব্রতকর, লজ্জাজনক এবং অস্বস্তি হয়। আমার মনে হয় স্যার আমাদের আপনারা বিষয়টা আমার ডিপার্টমেন্টকে জানাবেন একটু। আর আমাদের কি কি কারণে চাকরি যায়, আমাদের কি কি প্রবলেম হয়, আমাদের সমন্বয় কিন্তু আছে, ওনারা বিস্তারিত বলবেন। আমি সম্ভবত স্বল্প সময়ে আমি মেসেজ দিতে পারছি আপনাদের। ধন্যবাদ। আপনারা অবস্থান করতেছেন। গত 8 তারিখে পুলিশ হেডকোয়ার্টার যে 1522 জন পুলিশ চাকরিযুক্ত পুলিশ সদস্যকে পূর্ণ বহালের যে একটি মিডিয়াতে প্রচার করেছে তথ্য, এটা অধিকাংশ মিডিয়া প্রচার করেছেন, আসলে তথ্যটি সঠিক নয়। এটা আমাদের সাথে প্রদর্শন করা হয়েছে। তাদের যে তথ্যটা ছিল, এই যে পুলিশ হেডকোয়ার্টার বাংলাদেশ পুলিশের পেজ থেকে নেওয়া, এখানে বলা হয়েছে যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদেরকে পূর্ণ বহালের জন্য পুলিশ হেডকোয়ার্টার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপিল ট্রাইব্যুনাল মানে হচ্ছে 2টা রায়। তো তারা কোন আইনে 2টা রায়কে তারা বহাল করলো, এই আইনটা আমাদের জানা নাই। পুলিশ হেডকোয়ার্টারকে আমাদেরকে জানাতে হবে যে 2 রায় পেলে কিভাবে তাকে বহাল করা যায়, কোন আইনে। তাহলে যারা একটা রায় পেয়েছে তারা কি অবৈধ? তাদের আদেশটা তো আদালত থেকে দিয়েছে, তাই না? তারা কোন আইনে 2 রায় বহাল করে 1 রায় বহাল করতেছে না। আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে যে আমাদের বিসিএস প্রশাসন থেকে 3 জন মামলা চলমান আছে, তারা রায় পায়নি, তাদেরকে বহাল করছে। তাহলে আমরা যারা নিম্ন পদস্থ কর্মচারী আছি, আমাদেরকে কেন বহাল করা হচ্ছে না? কোন কারণে বহাল করা হচ্ছে না? এখানে বলা হয়েছে নৈতিক স্থলন। দেখেন, নৈতিক স্থলন নামে যে ব্রেথ টেস্ট, আপনারা জানেন ব্রেথ টেস্টের অনুমতি ছিল না পুলিশ হাসপাতালে। এক ব্যক্তিকে 3 বার ব্রেথ টেস্ট করার পর তাকে চাকরিচ্যুত করার কথা, কিন্তু তাকে একবার ব্রেথ টেস্ট করছে। যে ব্যক্তিকে ব্রেথ টেস্ট করছে সে সাথে সাথে অন্য হাসপাতাল থেকে রিপোর্ট নিয়ে আসছে, তার রিপোর্ট গ্রহণ করা হয়নি, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে ফেসবুক কমেন্ট আপনারা শুনেছেন, ছোটখাটো বিষয়, যেমন বলছে গোপালগঞ্জের আকাশ ভরা তারা আমার, তাকে চাকরিচ্যুত, হিন্দু থেকে মুসলিম হইতে চাকরিচ্যুত করে ফেলছে। ঠিক আছে, তবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল এর জন্য চাকরিচ্যুত করে ফেলছে। আচ্ছা, যাই হোক, আমি মূল পয়েন্টে আসি। এখানে বলা হয়েছে যে যাদের ফৌজদারি মামলা চলমান তাদেরকে আইনের খাতিরে নেওয়া যাবে না, আইনের সাথে সাংঘর্ষিক। আমার প্রশ্ন পুলিশ হেডকোয়ার্টারের কাছে যে ফৌজদারি মামলা চলমান অবস্থায় কোন আইনে তারা তাদেরকে চাকরিচ্যুত করে, সেই আইনটা কি তাদের কাছে আছে? সংবিধানে এবং আইনে স্পষ্ট উল্লেখ করা আছে এখানে যে কর্মচারী আইনে যে ফৌজদারি মামলা চলমান অবস্থায় তাকে চাকরিচ্যুত করা যাবে না যতক্ষণ না পর্যন্ত অপরাধ প্রমাণ হয়। তারপরে তারা তাদেরকে চাকরিচ্যুত করেছে। এটা কোন আইনে করেছে, কার আইনে করেছে আপনারা তো জানেন। এই 2018 সালে এই বেঞ্জিরের আইন, উনি এই পুলিশ বাহিনীকে
ব্যবহার করার জন্য সরকারের কাছে মানে স্বৈরাচারী সরকারের কাছে ব্যবহার করার জন্য আইনটা উনি পাস করে গেছেন। খালাস পাইলে বহাল করতে হবে। আমাদের অনেক ফৌজদারি মামলার ভিকটিম পুলিশ আছে যারা খালাসের রায় নিয়ে আসছে কিন্তু তাদেরকে বহাল করতেছে না। আইনের প্রতি তাদের কোনো শ্রদ্ধাই নাই। তারা প্রেস রিলিজ করছে যে আইন নাই। অনেক ব্যক্তি চাকরিচ্যুত করার পর টাকার অভাবে ভয়ে তাদেরকে এমন ভয় দেখাইছে যে তোমরা যদি আদালতে যাও তোমাদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা দেওয়া হবে। তারা ভয়ে আদালতে যায় নাই 2009 থেকে 2024 সাল পর্যন্ত কোনো প্রকার চাকরিচ্যুত কাগজও দেওয়া হয় নাই। তারা যদি বলতে পারে যে হ্যাঁ আমরা সঠিকভাবে করেছি তাহলে আমরা আদালত থেকে কিভাবে রায় নিয়ে আসলাম, নিশ্চয়ই আমরা সঠিক তারা ভুল। এই যে আমাদের এতগুলো লোক আমরা আজকে 2 দিন যাবত পড়ে আছি প্রেস ক্লাবের সামনে, কই পুলিশের কোর্টার থেকে তো কোনো ব্যক্তি আসলো না আমাদের খোঁজ খবর নিতে, কেউ আসে নাই। তো আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে তারা এই যে কাজটি করেছে আমাদের সাথে প্রহসন করেছে, মিথ্যা নাটক করেছে, আমাদেরকে অন্যায় অবৈধভাবে চাকরিচ্যুত করেছে। আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই তারা কেন আমাদের সাথে এরকম করলো। আমাদের কি আসলে কোনো অভিযোগ নাই এই দেশে বৈষম্য কখনো দূর হবে না? আমাদেরকে কেন কোর্টের বাংলা তারা যদি মামলার রায় ছাড়া বহাল হতে পারে আমরা কেন পারবো না? তাদের সাথে আমরা বসতে চাই, তারা খুব যাদেরকে নিয়ে বসতে পারে আমরা কাগজ সই করবো। আমরা যদি অপরাধী প্রমাণিত হয় আমরা দাবি তুলবো না, আমরা দাবি তুলবো না তাদের কাছে যদি আমরা অপরাধী প্রমাণিত হয়। তারা গত 5 মাস আগে যে কমিশন করেছে আইজিপি স্যার বলেছিল আমাদের 2 জন প্রতিনিধি এবং অ্যাডভোকেট নিয়োগ দিবে, তারা দেয় নাই। আজ পর্যন্ত আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে 1522 লিস্ট আমাদের হাতে দেয় নাই। কেন দেয় নাই? বলছে অ্যাডভোকেট নিয়ে। তো যাই হোক আপনারা সবাই জানেন আসলে আমরা বৈষম্যের শিকার। আমরা কিন্তু বিগত সরকারের আমলে প্রতিবাদ করতে গিয়ে হয়তোবা আমরা মৌনসম্মতি দেইনি, কোনো কাজে যায়নি। তারা তখন কিন্তু রাজনৈতিক বিষয়টা উল্লেখ করেনি। তারা কি করেছে বিভিন্ন অজুহাত, ডোপ টেস্ট, ফেসবুক, বড়হাজির, চাকরির আগে বিয়ে, ভয় মুক্তিযোদ্ধা, এই বিভিন্ন ইস্যু করে আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে বের করেছে। তো যাই হোক এই যে আমাদের মুখপাত্র এখন আপনাদের সাথে বিস্তারিত বলবেন, আপনারা তাকে প্রশ্ন করতে পারেন। আপনি পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট করেছেন। এখন আমি প্রমাণ দিলাম যে আমি পুলিশ ডিপার্টমেন্টের ভাব নষ্ট করিনি, বরং আমার কার্যকলাপে আমার 17 বছর চাকরিতে আমি সারা বাংলাদেশের মান সম্মান সুনাম পুলিশ ডিপার্টমেন্টের মান উজ্জ্বল করেছি স্যার। আমি প্রমাণ দাখিল করলাম, লিখে দিল আপনার বক্তব্য গ্রহণযোগ্য না। তাহলে সন্তোষজনক না। তাহলে কি পুলিশ ডিপার্টমেন্টটা কি আগে না বাংলাদেশটা আগে? বাংলাদেশটা আগে। এখন আপনাদের মাঝে আমি একটা উদ্যোক্ত আহ্বান জানাবো, কথা বললে শেষ হবে না পুলিশ নিয়ে। আহ্বানটা হচ্ছে এটা, পুলিশ হেডকোয়ার্টার যে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সেটার বিরুদ্ধে গিয়ে কথা বলবো। আমি আপনাদের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টারকে চ্যালেঞ্জ করলাম যে আপনারা যে আইনের মিথ্যা ব্যাখ্যা দিচ্ছেন, আমরা দাবি করেছি অবৈধভাবে চাকরিচ্যুত হয়ে বৈধভাবে আইন বলে চাকরিতে যোগদান করব। আপনাদের যদি সাহস থাকে, আইনের ব্যাখ্যা থাকে, আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের সাথে সরাসরি বসে যুক্তি তর্কে যাব। আমরা যদি আইন বলে চাকরি পাই, চাকরিতে আমরা যোগদান করব, আর আইনের বাইরে যদি না পাই তাহলে আমরা যোগদান করব না। আমার প্রশ্নটা বুঝলেন? আমি আবারও বলতেছি, এই সংবাদ সম্মেলনে ভাই আমি শেষ করবো। এই সংবাদ সম্মেলনের মূল দাবি যেটা আমি সেটা বলতেছি, সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টারকে ওইটা একটু আহ্বান জানাবো যে ওই যে বহলের কথা বলছে 1200-1522 যে সকল আইনের কারণে আমাদের নিবে না বলছে, তাহলে এই আইনগুলা কি পুলিশ হেডকোয়ার্টার অবৈধ ঘোষণা করার ক্ষমতা আছে? তাহলে শুধু আইন বলে, আইনের কথা বলে আইনের অপব্যবহার কেন করছে? আমাদের প্রত্যেকটা ফাইল পুলিশ হেডকোয়ার্টারে জমা আছে। আমরা আহ্বান জানাই পুলিশ হেডকোয়ার্টারকে, আমাদের চাকরিতে পূর্ণ বহালের যে প্রক্রিয়াটা চলছে সেইটাতে আমরাকে আপনাদের সাথে বসতে চাই। আমরা বসবো, জনসম্মুখে বলেন, অফিসে বলেন, আদালতে বলেন, যেখানে বলবেন আমরা আপনাদের সাথে বসবো যুক্তি তর্কে। তাহলে আমরাকে দেবো না কেন? এই যে এখানে বলছে যারা আপিল করেন নাই চাকরিচ্যুত হওয়ার পরে তাদেরকে বহাল করা যাবে না, তাহলে পুলিশ প্রবিধানে 884 এই আইনটিকে অবৈধ, আইন থেকে ছিঁড়া কাটা ফেলাই দেয়। একজন এডিশনাল এসপি যদি ওই আইনে বহাল হতে পারে,
আমি কনস্টেবল সাব ইন্সপেক্টর কেন পারবো না? আমার এই প্রশ্নগুলা আপনাদের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টার এবং সরকারকে আমরা সরকারের প্রতি আহ্বান থাকবে, আমাদের যে অবৈধভাবে এই বাংলার মানুষকে আমাদের প্রতি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই একটা মিথ্যা সংবাদ সম্প্রচার করা হয়েছিল। আমি আবারও জোর রিকোয়েস্ট করছি, জোর হাত করতেছি আপনাদের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে, পুলিশ হেডকোয়ার্টার কর্তৃপক্ষকে বারবার রিকোয়েস্ট করছি, আপনারা বাংলার মানুষের জন্য কথা বলতে হবে, নিজের জন্য কথা বলতে হবে, সমাজের জন্য কথা বলতে হবে। সর্বপ্রথম আমাদের ভিকটিম পুলিশ দাবি দাবার বাইরে গিয়ে একটা কথা বলি, সবচেয়ে দুঃখজনক বিষয় এই বাংলাদেশকে নিয়ে, সরকারকে নিয়ে, পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে নেটকারজনক স্বৈরাচারদের সাথে যে বেনজির, সাবেক আইজি বেনজির ভার্চুয়াল মিটিং করলো, এত বড় একটা সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী রাষ্ট্রদ্রোহিতার সামিল একটা বক্তব্য পেশ করলো। দুঃখজনক হলে সত্য, বক্তব্য পেশ করেন এখন পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টার এই বিষয়ে কোন প্রকারের মন্তব্য কিংবা বিবৃতি দেয়নি। এটা অতীব দুঃখজনক এবং এই কারণে আমরা আতঙ্কিত, ভিকটিম পুলিশ পরিবার আতঙ্কিত। কারণ এখনো সেই বেনজিরের 99% আইন নির্দেশনা বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টে বলবৎ রয়েছে এবং চলতেছে। এখন তার প্রমাণের এখনো হেডকোয়ার্টারে ঢুকবেন, দেখবেন বেনজিরের নাম ফেরত পাবেন। পুলিশ কমিউনিটি ব্যাংকে যাবেন, পুলিশ কমিউনিটি ব্যাংকে যাবেন, পুলিশ কমিউনিটি ব্যাংকে আমি চাকরিরত 3 বছর, অথচ এখনো ওই ব্যাংকের মালিক আমি, 32,000 টাকার শেয়ার আছে আমার। কোথাও তো আমার নামটা ওখানে নাই, আমার অ্যাকাউন্টটাও হ্যাক করা, অথচ এই পুলিশ ব্যাংকের টাকা লুটপাট করে নিয়ে যে লুটতরাজ বেনজির, তার ছবিটা কেন থাকে এখন এতে? তার ছবি এখনো কেন? এই প্রশ্ন দুইটা। এখন আমাদের মূল পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে আমাদেরকে সম্পূর্ণভাবে বেআইনি, অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। বেআইনি ভাবে চাকরিচ্যুত হয়ে আমরা বর্তমানে জুলাই বিপ্লবের পরে আমরা আইনগতভাবে, বৈধভাবে আমরা চাকরিতে পূর্ণবহালে দাবি জানাইছিলাম। আমার কথাটা বুঝবেন আগে, আমরা বেআইনি ভাবে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু আমরা এখন যখন সময় পেয়েছি, সুযোগ পাইছি, আমরা আইনের বলে চাকরিতে যোগদানের আমরা আবেদন করেছিলাম, দাবি করেছিলাম। কিন্তু আইনের অবমাননা করে, অপব্যাখ্যা করে পুলিশের কোয়ার্টার কি বুঝাতে চাচ্ছে আমি জানি না। আমরা তো আইনের লোক, বিশ্লেষণ করছি, আপনারা একটু নিবেন। এটা আমাদের জন্য খুব অতীব জরুরি। যদি একই ঘটনার কারণে, ধরেন একই ঘটনার কারণে আমাদের 5 জনের চাকরি গেছে, ওই একই ঘটনার কারণে আপিল ট্রাইব্যুনাল থেকে 2টা রায় পেয়েছে, তাকে বহাল করা হচ্ছে। একজন 1টি রায় পাইছে, তাকেও যদি বহাল করা যায়, তাহলে 4টা একই মামলা আপিল ট্রাইব্যুনালে চলমান আছে, তাকেও তো বহাল করা যায়। ঘটনা তো একটাই। এবং যারা কি বিভিন্ন কারণে আপিল করতে পারেন নাই, তাদেরকেও তো করা যায়, কারণ পিআরবিতে আছে, প্রবিধানে আছে 884 বলে তাকে বহাল করা যেতে পারে। একই ঘটনার কারণে এই ভিন্ন ভিন্ন মত, এই যে আইনের অপব্যাখ্যাগুলো পুলিশ হেডকোয়ার্টার করছে, এটার জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ আইনের অপব্যাখ্যা করে আসলে জনগণের কাছে কি বোঝাতে চাচ্ছে আমি জানি না। এবার বহুল আলোচিত যে ড্রপ টেস্ট, এই ড্রপ টেস্ট বিষয়ে একটু কথা আলোচনা ক্লিয়ার করা উচিত। দেশ এবং জাতিকে এটা 1 নম্বরে জানানো উচিত আপনাদের মাধ্যমে। ড্রপ টেস্ট কেন করা হয়েছিল, ড্রপ টেস্ট প্রচলনটা কি, এটা আপনারা আগে জানতে হবে। এই সাবেক আইজিপি বেনজিরের একক আধিপত্যে মাদক ব্যবসায়ীকে লালন পালনের জন্য, মাদক ব্যবসায়ীকে অবাধে ব্যবসা করতে দেওয়ার জন্য এই পুলিশ ডিপার্টমেন্টের ড্রপ টেস্টটা প্রচলিত হয়েছিল। তার প্রমাণ আমি দিচ্ছি, কিছু আমার কথাটা বুঝতে পারবেন। ড্রপ টেস্ট শুধু করা হয় কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর, যারা মাঠ পর্যায়ে কাজ করে। এখন দেখেন, আমরা 5 জনকে ড্রপ টেস্ট করা হলো,
5 জনের ভিতরে 5 জনই ধরেন পজিটিভ, এবং 2 জনকে দেখা যাচ্ছে 2 জনের মাদক ব্যবসায়ীর সাথে খুব ভালো সম্পর্ক, মাদক ব্যবসায়ীর সাথে খুব ভালো সম্পর্ক, মাদক ব্যবসায়ীকে লালন পালন করে, লালন পালন করার পরে এবং সেই আইজিপির পকেট ভরায় তাকে মানবিক কারণে চাকরিচ্যুত করা হয়। বাকি তিনজন যারা আছে তারা হচ্ছে মাদক উদ্ধারের শ্রেষ্ঠ অফিসার, লিস্টেড, বাংলাদেশের লিস্টেড শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। এই 2 জনকে কোনো চাকরিচ্যুত মাদক সেবনের দায়ে, বাকি 2 জনকে করে দিল মানবিক কারণে বদলি এবং প্রমোশন, কারণ তারা মাদক ব্যবসায়ীকে শাসনায় প্রশ্রয় দেয়, তাদের লালন পালন করে। এই জন্য আমি জোর গলায় বলতে পারি আরো কারণ হচ্ছে যে সকল মাদক যেগুলো আমরা রিকভারি করেছিলাম, মাদক মামলা দিছি, দাবি আমরা, সাক্ষী আমরা, সেগুলা কিন্তু কোর্টে আইন পর্যন্ত হতে গিয়ে আমরা কিন্তু এখন বাধাগ্রস্ত বিব্রত। আমাদের চাকরিচ্যুত করা হয়েছে জব টেস্টে, ওখানে আমরা কথা বলতে পারি না। মাদক ব্যবসায়ীরা খালাস হচ্ছে, বাংলাদেশ থেকে মুখে মাদক উদ্ধার করবেন, বলবেন যে মাদক মুক্ত বাংলাদেশ চাই, আর বাংলাদেশ পুলিশকে দিয়ে লালন পালন করাবেন। আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ মাদকের আদালদাতা লালন পালনকারী বেনজির। আমি এর আগেও বলেছি, এই বেনজির বোর্ড ক্লাবের সভাপতি হয় কেমনে? ওই বোর্ড ক্লাবে কি জন্মের পানি চলে না। এই ড্রপ টেস্টটা আমি বলি, ড্রপ টেস্ট করার পরে ড্রপ টেস্ট করে আইন নাই, কোন ক্ষমতা বলে ড্রপ টেস্ট করে আমাকে চাকরিচ্যুত করা হবে? ড্রপ টেস্টের আরেকটা গোপন তথ্য বলে আপনাদের, পুলিশ রাজারবাগের সরকার অনুমোদিত আইনগত বৈধতা রাজারবাগ পুলিশ হাসপাতালে ছিল না, ছিল সে কটা হাসপাতালে। রাজারবাগে পজিটিভ হয়েছে, সরকার যেটাতে বৈধতা দিয়েছে যেসব হাসপাতালগুলোকে বাইরের, ওই বৈধ হাসপাতালের রিপোর্ট নেগেটিভ, অথচ বেনজির অবৈধ হাসপাতালের রিপোর্টকে পজিটিভ করে বৈধ হাসপাতালের রিপোর্টগুলোকে অবৈধ করছে। তাহলে এখানে বেনজিরের অবশ্যই একক আধিপত্য ছিল পুলিশ ডিপার্টমেন্টে। এখন এই বিশেষ অফিসার যারা আছে তাদেরও কিন্তু আমরা বডিগার্ড ছিলাম, গানম্যান ছিলাম, বাসাতে ছিলাম। আমরা কি ওই যে মদ পান করি, গাঁজা সেবন করি, ভেড়া সেবন করি, তারা কি করে এটা আমার জানা নাই। আপনাদের মধ্যে প্রশ্ন থাকলো, এখন এই বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টটাকে নষ্ট করছে এই বেনজির হাবিবের মতো লোকেরা। এখন বিশেষ তো ড্রপ টেস্ট নাই, আমি বললাম তো ড্রপ টেস্ট একমাত্র ফাঁদ। আমি জোর গলায় চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ড্রপ টেস্ট আইন আছে 23 সালে, তাহলে 23 সালের আগে যারাকে ড্রপ টেস্টে চাকরিচ্যুত করা হয়েছে, কোন আইনে করা হয়েছে, কোন ক্ষমতা বলে করা হয়েছে, কোন নীতিতে করা হয়েছে, প্রশ্ন আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। এখন এবং হাসপাতালটা বৈধতাই ছিল না। এই যে বলতেছে এখানে যে ফৌজদারি মামলার ক্ষেত্রে এই চাকরিচ্যুত হয়েছে, তারাকে হেল্প করে চাকরি দিবে না, ভালো কথা। ফৌজদারি মামলা থেকে খালাস পেয়েছে, খালাস পাওয়ার পরে তার আগে তো চাকরি চলে গেছে, তাহলে ফৌজদারি মামলা যারা খাইছি আমরা, আদালত থেকে নির্দোষ প্রমাণ করছে, তাহলে ওই যে এজাহারকারী অফিসার যে এজাহারটা দাখিল করেছিল আমার বিরুদ্ধে, সেই অফিসার কি আমার মানহানি, আমার ক্ষতিপূরণের দায়ভার নিবে? অবশ্যই তাকে নিতে হবে। আমি তো খালাস, অথচ আমার চাকরিচ্যুত আমি, কারণ এইখানে বাংলাদেশ পুলিশের যে অনিয়মগুলো চলে এগুলো বললে শেষ করা যাবে না। আরেকটা কথা আমি বলি, এই যে বহু প্রচলিত বলে ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া ঠিকানা, ভুয়া কাগজনামা, এই দেখে চাকরি গেছে। ভাই দেখেন, আপনি চাকরিতে আসার আগে রিটার্ন করে, তাহলে আমার সবকিছু ভেরিফিকেশন ক্লিয়ার হওয়ার পরে আমি যোগদান করলাম। যোগদান করার পরে যদি এরকম কোন কথা আসে যে ভুয়া ঠিকানায় আমার চাকরি গেল, তো এই ড্রাইভারটা কে নেবে? এই ড্রাইভারটা আমি নিব নাকি আমার ভেরিফিকেশন যারা করছে তারা নেবে? আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন যাচ্ছে, তখন 2023 সালে ড্রপ টেস্ট আইন করা হলো। ড্রপ টেস্টে যারা 2023 সালের আগে চাকরি ছিল তাদের এই দায়ভারটা কে নেবে? আপনাদের মাধ্যমে জানতে চাই।
রোহিত ভাই আপনাদের শেষ হলে আমরা প্রশ্ন করতে পারি? বিভাগীয় মামলাগুলোর কেন্দ্রান করে বিভাগীয় মামলা নিয়ে রুজু করা হয়, সেগুলো সম্পূর্ণ প্রশাসনিক সঠিক না এবং সম্পূর্ণ তাদের ইচ্ছা মতো খামখেয়ালি মতো পরিচালনা করে। আত্মপক্ষ সমর্থন কাগজ কলম 16 বছরে বিভিন্ন কারণে আমরা চাকরিচ্যুত হয়েছি। আমরা এই সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান সরকার ডক্টর ইউনূস মহোদয়ের সরকার, বৈষম্য বিরোধী সরকার ক্ষমতায় আসার পর আমরা যখন আমাদের সেই বৈষম্যের শিকার ভিকটিম পুলিশ পরিবারের 2200 সদস্য আমরা একটা দাবি নিয়ে এই বৈষম্য বিরোধী সরকারের কাছে আমরা দাবি তুললাম, তখন সেই সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গত 11/8/2024 তারিখ, একটু আপনারা ধৈর্য সহকারে একটু 11/8/2024 তারিখ তিনি একটি সভা করে পুলিশ হেডকোয়ার্টারকে নির্দেশ দেন, একটি পরিপত্র তৈরি করে পুলিশ হেডকোয়ার্টারকে নির্দেশ দেন আমাদেরকে মানবিক বিবেচনা এবং আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল করার জন্য, এবং তাদেরকে 11/8/24 তারিখে 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়। 7 দিন সময়ের মাথায় 18/8 তারিখ পুলিশ হেডকোয়ার্টার জাতির সামনে, আপনাদের সাংবাদিকদের সামনে আমাদেরকে ব্রিফ করেন যে তোমরা 80 থেকে 90% বহাল হচ্ছ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের নির্বাহী আদেশ বলে আমাদেরকে আরেকটু সুযোগ দাও, যাতে তোমাদের বেতন কাঠামোতে কোনো সমস্যা না হয়, আমাদের কাজটা করতে দাও। আমরা স্যারের সেই কথা সরল বিশ্বাসে মেনে নিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত 7 দিনের সময়সীমায় 19 তারিখ পুলিশ হেডকোয়ার্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদেরকে 90% বহালের যে চিঠিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেরণ করেছে, আপনাদের মাধ্যমে আমরা সেই চিঠিটা চাই। 7 দিনের পর যে প্রতিবেদন চাওয়া হয়েছে সেই চিঠিটা আমরা আপনাদের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টারের কাছে চাচ্ছি। পুলিশ হেডকোয়ার্টারের কাছে আপনাদের মাধ্যমে এটা জানতে চাচ্ছি, আমাদের যেখানে আমরা যেখানে 80 থেকে 90% বহাল হচ্ছি মর্মে আপনি জাতির সামনে ঘোষণা দিলেন, সরকারের নির্বাহী আদেশের প্রেক্ষিতে এখানে আদেশ আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাতে পারি। একটা পরিপত্র দিয়ে দেন, যে পরিপত্র 11 কর্মপরিধি দিয়ে দেন 7 দিনের মধ্যে মানবিক বিবেচনা, মামলার ত্রুটি বিচ্যুতি ইত্যাদি বিবেচনা করে এবং আদালতের রায় বিবেচনা করে তাদেরকে চাকরিতে বহাল করা হোক, এবং বিগত সরকারের আমলটা বেঁধে দেওয়া হয়েছে। সেইটা তারা আমাদেরকে বলা হয়েছে যে 2200, আমরা একটু সময় দাও ইত্যাদি করতে করতে এখন তারা কৌশলে আমাদেরকে এমন ভাবে একটা পর্যায়ে ফেলে দিয়েছে, তারা এই সরকারকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে। তারা এই সরকারকে কৌশলে বোঝাতে সক্ষম হয়েছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা গিয়েছিলাম প্রতিনিধিরা, উনি বলেছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবই কি খারাপ কাজ করেছে? স্বরাষ্ট্র সচিব মহোদয় এই উক্তি আমাদের সামনে করেছেন, আমরা সেটা জাতির সামনে তুলে ধরেছি। এখন আমাদেরকে যেখানে 80% বহাল করবেন মর্মে আপনি ঘোষণা দিলেন মাননীয় আইজিপি মহোদয়, মাননীয় আইজিপি মহোদয়, যে স্বরাষ্ট্র সচিব মহোদয়, এখনো তো আপনারা এই সরকারের ক্ষমতায় আছেন, আপনাদেরকে কে প্রভাবিত করছে? বাইরে থেকে কেউ প্রভাবিত করছে যে আমাদেরকে বহাল করা যাবে না, করলে সমস্যা হবে ভবিষ্যতে? আমরা তো আপনাদেরই সন্তান, আপনাদের ভাই, আমরা এই দেশের নাগরিক, আমাদের অধিকার আছে। আমাদেরকে তুচ্ছ ঘটনায়, ক্ষমার যোগ্য ঘটনায় আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা চাই সেই ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন স্যারের যে প্রদত্ত আদেশ, সেই আদেশটা অবিলম্বে বাস্তবায়ন করা হোক। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি জাতির বিবেক, আপনি বিশ্ব বিবেক, আপনি নোবেল বিজয়ী, আপনার চাইতে ঊর্ধ্বে আমি আর কাউকে এই বিশ্বে বর্তমানে জীবিত দেখছি না। আপনার কাছে করজোড়ে অনুরোধ, আপনি আমাদের এই 2200 পুলিশ পরিবারের প্রতি দয়া করুন। প্রেস ক্লাবের সামনে আমরা দেখে ফুটপাতে শুয়ে আছি, আকুতি করছি, কেন? আমাদের যোগ্যতার অভাব নেই, আমাদের সব কিছু আছে, আমাদেরকে সুযোগ দেন। আমরা এই দেশের স্বার্থে কাজ করতে চাই, পুলিশ বাহিনীর উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই, সততা ও নিষ্ঠা নিয়ে আমরা কাজ করতে চাই, আমাদেরকে সুযোগ দেন প্লিজ। আপনারা আমাদেরকে একপেশে করে দিবেন না, কারো গোপন ইঙ্গিতে, কারো কোনো গোপন ইশারায় অন্য কোনো দুর্নীতি বাস্তবায়নের লক্ষ্যে এই সরকারকে পাশ কাটিয়ে আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েন না। আমরা এখন মৃত্যু জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়েছি, আমাদের এখন
বাঁচা মরার লড়াই। আমাদের হয় চাকরি দিবেন, না হয় আমাদেরকে রাস্তায় পিষে মেরে ফেলেন। এই সরকারের আদেশ বাস্তবায়ন করুন। আপনাদের সাংবাদিকদের কাছে, জাতির কাছে, আপনাদের বিবেকের কাছে আমরা এই প্রশ্ন রেখে গেলাম। আমরা দীর্ঘ 6 মাস কেন আমাদেরকে ধোঁকা দেওয়া হলো, কেন আমাদেরকে চাকরিতে বহাল করার কথা বলেও আমাদের করা হলো না, কেন কোন আইনের বলে আমাদেরকে বহাল করা হচ্ছে না মর্মে আপনারা বোঝাচ্ছেন। স্যার, টিআরবি আইন সৃষ্টি করা হয়েছে পুলিশ বাহিনীকে চালানোর জন্য, ভুল ত্রুটি ক্ষমা করার জন্য। টিআরবি 884 মোতাবেক আপনি যে কোনো আবেদন কোনো বিবেচনা করে তাকে চাকরিতে বহাল করতে পারেন। নতুন কোনো সংসদ প্রয়োজন নাই, অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। আপনাদের সপক্ষে বর্তমান সরকার আছে। বর্তমান সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা নেতারা আমাদেরকে দুঃখ প্রকাশ করেছে। আমাদের এই জীবন দুর্দশা দেখে তারা হতাশ হয়েছে যে আমরা এরকম সরকার চাই না, আমলা নির্ভর সরকার চাই না। আমরা চাইছিলাম এই দেশের মানুষের কল্যাণের অর্থে এই সরকার কিছু কাজ করে যাক। আমরা চাই আপনারা এই কথাগুলি, এই প্রশ্নগুলি জাতির কাছে, এই দেশবাসীর কাছে, সরকারের কাছে, বিশেষ করে পুলিশ হেডকোয়ার্টারের কাছে আপনারা তুলে ধরবেন। এটাই আমাদের মিনতি। আমরা 1500 যে 22 জনের কথা বলা হয়েছে, এই 1522 জনের আমরা লিস্ট দেওয়ার পর পুলিশ হেডকোয়ার্টার আমাদের র্যাঙ্ক ওয়াইজ একটা লিস্ট তারা প্রকাশ করেছে। সেটা হলো 1522 জনের মধ্যে তারা হয়তো কিছু সংখ্যক যারা সিপিএল পর্যন্ত 3টা রায় পেয়েছেন তাদেরকে বহালের জন্য একটা প্রক্রিয়া নিয়েছেন। সেটাও এখনো অন্ধকারে আছে। আমরা চাই এই 1522 জন প্রত্যেককেই বহাল করা হোক। এই 1522 জনের মধ্যে কেউ সাজাপ্রাপ্ত আসামি নেই, এইখানে কেউ মানে রাষ্ট্রের আলোচিত কোনো মামলার আসামি নেই। এখানে যারা আছে তারা সবাই কোনো না কোনো ভাবে বৈষম্যের শিকার। যদিও অনেক ভুল ত্রুটি আছে যেগুলো ক্ষমার যোগ্য, আপনারা আমাদেরকে সন্তান মনে করে, আমাদেরকে ছোট ভাই মনে করে, এই দেশের নাগরিক মনে করে একটা সুযোগ দেন। আমরা আপনাদের কাছে সেই সুযোগটা চাই, যে সুযোগ এই সরকার দিয়েছে, এই ছাত্র জনতা দিয়েছে, যে এতগুলি মানুষের রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে শরীক হওয়ার সুযোগ দেন প্লিজ। এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। আবারও জোর করা রিকোয়েস্ট করতেছি, আমার ক্ষেত্রে সমতুল্য পুলিশ হেডকোয়ার্টার প্রতি উদ্যত আহ্বান জানাই যে আপনারা যে আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এই নীতি থেকে বের হয়ে আসেন। আর কোনো সুযোগ নাই। আধর কাল এই বেনজিরের লালিত পালিত আইন বাংলাদেশ পুলিশে থাকবে না। আমরা পুলিশে আসি আর না আসি। হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে, আমি আবারও আহ্বান জানাই, আমরা আমাদের সাথে বসেন, আমাদেরকে আপনাদের তদন্তে যে আমাদের প্রচারক চলছে সেখানে আমাদেরকে নিয়ে আমরা আমাদের বৈধতা উপস্থাপন করব। প্রয়োজন হলে মিডিয়ার মাধ্যমেই করবো, যেখানে বসবেন সেখানেই আমরা বসবো। আপনারা প্রতিনিধি দেন। আমরা আইনসঙ্গত ভাবে যদি চাকরিতে বহাল পাই থাকে তাহলে হবো, না হলে বেআইনি কোনো দাবি আমরা করব না। নতুবা যে মিথ্যে খেলা প্রদর্শন করছেন আমাদেরকে নিয়ে, এটা ফল খুব একটা ভালো হবে না। হয়তো আমরা আপনাকে মারতে পারবো না, কিন্তু নিজেকে তো মারতে পারবো। আমরা রবিবারে যে কর্মসূচিটা দিয়েছিলাম সেটা বাধাগ্রস্ত করার জন্যই এই প্রচারণা, মিথ্যা প্রচারণা শুরু করেছিল। পরবর্তী কর্মসূচি আমরা যাবো কোথায়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন? ওয়েলকার সচিব সরাসরি শেখ হাসিনা ডাইরেক্ট বলছে, গালি দিচ্ছে, মুখ খারাপ করে কথা বলছে। দুঃখজনক হলে সত্য, এখন পর্যন্ত আইজি স্যারের সাথে আমরা সাক্ষাৎ করতে পারিনি, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারিনি। কেন? আমরা কি মানুষ না? মানব জাতি না? আমরা মানবাধিকার কি আমাদের জন্য না? এখন সর্বোপরি এই যে আচ্ছা, আপনাদের পরবর্তী কর্মসূচি কি? আমাদের পরবর্তী কর্মসূচি কি বলবো? দুঃখজনক হলে সত্য, আমরাকে যেভাবে হয়রানি করা হচ্ছে, এখন মনে হচ্ছে যে আমরা বাংলাদেশের নাগরিক না মনে হয়, অথবা আমরা মানব কোনো জাতি না। মানব জাতি যদি আমরা হই, আমাদের কেন তাহলে মানবাধিকার কেন পাবো না? আমরা একজন মানব জীবন যেসব অধিকারগুলো পাই সেগুলো আমরাকে দেওয়া হচ্ছে না কেন? আমরা তো কোনো বড় ধরনের অন্যায় অপরাধ করিনি। আমরা প্রমাণ দিচ্ছি যে আমরা অন্যায়কারী না, আমরা প্রমাণ দিচ্ছি আমরা সন্ত্রাসী না, দুর্নীতিবাজ না। প্রমাণগুলো আপনারা নিষেধ না করে আইনের ভুল ব্যাখ্যা করছেন, এটা কি ঠিক? পুলিশের কাছে আবারও বলছি, বারবার বলতেছি যে আপনারা আমাদেরকে ডাকেন, আমাদের প্রতিনিধি নেন, নিরপেক্ষ ব্যক্তিত্ব নেন, নিয়ে বসেন, আমাদের দাবি
আমরা চাকরিতে পুনর্বহালের জন্য 100% যোগ্য দাবিদার। যদি আমরা প্রমাণ না করতে পারি, আল্লাহর কসম আমরা এই দাবি নিয়ে রাস্তায় নামবো না, কাউকে বলবো না। আর যে আইনের কথা বলছে যে এই আইনের যে যারা আপিলে রায় পাইছে তাদের নিয়োগ করা হবে, কোন ক্ষমতা বলে, কোন ক্ষমতা বলে এটা করছেন? ওইটাও বেআইনি। আপনারা যে আইন দেখাচ্ছেন এটা কিন্তু আইনের অরিজিনাল জিনিস না, এটা পাবলিক জানার লোক আমরা জানি। অতএব আমি আবার উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি আমার পুলিশ হেডকোয়ার্টারকে, আপনারা আমাদেরকে ডাকেন, অপেক্ষায় আছি, বসি। যদি স্যার কথা দিচ্ছে আবারও আইন বলে যৌক্তিক দাবিতে আমরা না পাই, আমরা দাবি করবো না, চাকরি করবো না। আমাদের সাথে সর্বোচ্চ অন্যায় হয়েছে, বেআইনি হয়েছে, বৈষম্য হয়েছে, সকল প্রমাণ আপনাদের টেবিলে আমরা দিয়েছি। তারপরেও আমাদেরকে নিতে আপনাদের কিসের ভয়? কারণ ভয় একটা থাকারই কথা। ভয়টা আছে ভয়ের কারণে যে বেনজিরের লালিত পালিত আইনগুলো চলবে না আমরা গেলে, ভয় একটা আছে। এই ছাড়া যদি দিতে কোনো ভয় থাকে আমাদেরকে বলতে পারেন। আর কর্মসূচির বিষয়ে আমরা যেহেতু সচিবালয় পর্যন্ত গেছি, এখন পর্যন্ত দুঃখজনক হলে সত্য আমরা 2200 পরিবার এখন পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের সাথে আমরা সাক্ষাৎ করার সুযোগ পাইনি। এতটাই ব্যস্ততা, এবং আমাদের আইজিপি আমাদের নিজেই হলো কিন্তু সমতুল্য, তারও সময় নেই, আমরা শিডিউল পাইনি। একজন পাবলিক গেলিতে শিডিউল করে আমরা পাইনি, আমরা অনলাইনে অপরাধীরা। এই জন্য আমরা বলেছি আমাদের যে কর্মসূচি চলছে চলমান থাকবে, এবং আমরা প্রধান উপদেষ্টাকে স্মারক নিয়ে যাব, সবাইকে আপনাদেরকে পরে জানাবো। হ্যাঁ, আর কর্মসূচি চলমান। এবং আমি আবারও বারবার বলতেছি, যেসব আইনের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, বেআইনি কাজ আমরা করছি না, বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার করছে আমাদের সাথে আইন নিয়ে। যেখানে বলতেছে যে যাদেরকে বহল করা যাবে না, আইন দেখাচ্ছে, কিন্তু যে আমরা বলছি আইনে আছে আপনাকে বহল করা যাবে, তাহলে আইনের অপব্যবহার আমরা করি না, হেডকোয়ার্টার করতেছি। কেন করতেছে? এই যে কদিন আগে যে বেনজিরের একটা ভাষণ ছিল যে আমেরিকার আমলের দোষরা এখনো আছেন, বাস্তবায়ন করবে, সেই বাস্তবায়নের এটা একটা প্রতিফলন আমি মনে করি। এই জন্য আমাদেরকে বহল দেওয়া হচ্ছে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।